বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি এবার তাদের বক্তব্য বলবেন। ধন্যবাদ মাননীয় কমিশনকে। আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য এখানে মাননীয় কমিশনের নিমন্ত্রণে এসেছি। আমাদের 7টি দল আজ আপনার এখানে উপস্থিত। আমার সাথে উপস্থিত আছেন আমার দলের মহাসচিব দিলীপ কুমার দাস এবং আমার দলের স্থায়ী কমিটির সদস্য বীরেন্দ্রনাথ অধিকারী, আইসিটি বিশেষজ্ঞ। আমরা লিখিত একটা প্রস্তাব এনেছি। তো আমরা আমার কথার সাথে আমি অনুরোধ করবো আমার মাননীয় কমিশনার এবং সচিব মহোদয়কে পৌঁছা দিতে। তো আমি আমার লিখিত প্রস্তাবটাই আমি প্রথমে পড়ি। আমি একটা ভিন্ন ভাবে এখানে উপস্থাপন করতে চাই। আমরা যেন আচরণ বিধি আপনার কাছে দিয়েছেন এবং যে আলোচ্য সূচি 11টা পয়েন্ট, এর উপরে আমি অনেকে আলোচনা করবে। আমি ওই বিষয়ের দিকে যাব না, সময় খাবেন। আসলে ইতিমধ্যেই 12:30 যে টাইমটা বেজে গেছে, সময় হয়ে গেছে। আমি ধর্মীয় সংখ্যালঘু যে মাইনরিটি জনতা পার্টি, আমি এইখানে যে কথা বলতে পারছি 1971 সালের 16 ডিসেম্বরের স্বাধীনতার পরবর্তী প্রজন্মে। তো আপনারা জানেন যে আমি 18 সালের নির্বাচনের ব্যাপারে আমরা দল নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। সেখানে যে কোনোভাবে রাজনীতি হয়নি। আমরা 2024 সালে 5ই আগস্টের পরবর্তীতে আমরা রিটের মাধ্যমে 11 ফেব্রুয়ারি এবং রায় হয় এবং 9 এপ্রিল আমাদের নিবন্ধন প্রাপ্তির পরে আপনাদের মাধ্যমে, আপনাদের বদান্যতায়, আপনাদের মাধ্যমে আমরা কথা বলার জন্য এখানে আসতে পেরেছি। আমি একটা ভিন্নভাবে কথা উপস্থাপন করব, যেটা বিগত 54 বছরেও এই নির্বাচনের বিষয়ে অনেকে বলছে বা যাদের বলার কথা তারা বলতে পারেনি। আমরা সেই জায়গায় ডিপেন্ড করি। আমরা প্রথমে বলি, আমি নিজেকে মাইনরিটি শব্দটা বলতে গর্ববোধ করি। রাষ্ট্র আমাদের সাথে চিটিং এর সাথে জড়িত। 1992 সালের 18 সেপ্টেম্বর জাতিসংঘে চার্টারে মাইনরিটি কাকে বলে এর একটা ব্যাখ্যা বাংলাদেশ জাতিসংঘ চার্টারে সিগনেচার করে আসছে। যখন ক্ষমতার বাইরে কেউ থাকে সে বলে না দেশে কোনো মাইনরিটি নাই, সম্প্রদায় নেই, ক্ষমতার মাইনরিটি আছে। আর যখন ক্ষমতায় যায় তখন মনে করে না মাইনরিটি নাই। এটা সূক্ষ্ম কারচুপি। এই কারচুপি থেকে বেরোতে চাই। বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে 1993 সালে, এটা 18 সেপ্টেম্বর। আপনারা দেখবেন এটা চার্টারে, জাতিসংঘ চার্টারে সিগনেচার করা আছে কাকে মাইনরিটি বলে। সো আমি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি স্বীকৃতি কুমার মণ্ডল আপনাদের সামনে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক ধারা বজায় অব্যাহত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে নির্বাচন কমিশনে যে 11টি গুরুত্বপূর্ণ এজেন্ডা বাংলাদেশের সূচি নির্ধারণ করেছেন, আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনের আগে এবং পরে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তাই আপনার সদয় বিবেচনার জন্য এবং কমিশন নির্ধারিত আলোচ্যসূচির আলোকে আমাদের দলের পক্ষ থেকে নিম্নোক্ত সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো পেশ করছি। 1. আচরণবিধি ও কঠোর অঙ্গীকারনামা আলোচ্যসূচি 1, 2, 3 ও 4 প্রসঙ্গে নির্বাচনী তফসিল ঘোষণা আগে ও পরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভীতি প্রদর্শন একটি সাধারণ চিত্র। প্রস্তাব, রাজনৈতিক দল এবং প্রার্থীদের অঙ্গীকারনামায় এই মর্মে সুস্পষ্ট ধারা থাকতে হবে যে সংখ্যালঘুদের উপর হামলা এবং ভীতি প্রদর্শন করলে তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিল করা হবে। রিটার্নিং অফিসার ব্যক্তিগত তাদের এলাকার সংখ্যালঘুদের নিরাপত্তার দায়ভার গ্রহণ করতে হবে। নিরাপত্তা নিশ্চিতকরণ, নির্বাচন অনুষ্ঠানের তারিখে 7 দিন পূর্বে এবং 10 দিন পরে মাঠে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 2. প্রযুক্তির অপব্যবহার ও গুজব প্রতিরোধ আলোচ্যসূচি 7, 8 এবং 11 প্রসঙ্গে সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম গুজব ছড়িয়ে মিস ইনফরমেশন এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর প্রবণতা লক্ষ্য করা যায়। বিশেষ করে এআই জেনারেটেড ভিডিও এবং ডিপ ফেক ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের আশঙ্কা রয়েছে। প্রস্তাব, নির্বাচন কমিশনের অধীনে একটি শক্তিশালী সাইবার মনিটরিং সেল বা ফ্যাক্ট চেকিং ইউনিট গঠন করতে হবে। নির্বাচনের সময় কোনো গুজব ছড়ালে 1 ঘন্টার মধ্যে সত্যতা যাচাই করে ব্যবস্থা নিতে হবে এবং সংশ্লিষ্ট আইপি বা ব্যক্তি শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। 3. প্রবাসী এবং ভীত সন্ত্রস্ত ভোটারদের ভোটাধিকার আলোচ্যসূচি 5 প্রসঙ্গে বাংলাদেশের বিপুল সংখ্যক ধর্মীয় সংখ্যালঘু মানুষ প্রবাসে কর্মরত, এছাড়া অন্যান্য মানুষও কর্মরত। এছাড়া নির্বাচনের সময় সহিংসতার ভয়ে অনেকে নিজ এলাকায় ছাড়া থাকেন।
প্রস্তাব আমরা আউট অফ কান্ট্রি ভোট বা প্রবাস থেকে ভোটের ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের দাবি জানাই। পাশাপাশি দেশের ভেতরে যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের জন্য ইন কান্ট্রি পোস্টাল ভোট বা পোস্টাল ব্যালটের ব্যবস্থা সহজলভ্য করতে হবে। চাই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপারে ব্যবহার আলোচনাসূচি 9 এবং 10 প্রসঙ্গে নির্বাচনী প্রচারণায় ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা দীর্ঘদিনের সমস্যা। প্রস্তাব নির্বাচনী প্রচারণায় কোন ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। কোন প্রার্থী যদি প্রতিপক্ষকে ধর্মীয় আখ্যা যেমন নাস্তিক, কাফের দিয়ে বিদ্বেষ ছড়ায় তবে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। উস্কানিমূলক বক্তব্য নির্বাচনী প্রচার প্রচারণায় কোন ধর্মের বিষয়ে কোন প্রার্থী বা তার সমর্থক ধর্মীয় অনুভূতি আঘাত করা বা উস্কানিমূলক বক্তব্য প্রদান করলে তদন্তপূর্বক তার প্রার্থিতা বাতিল করতে হবে। কঠোর আইনি ব্যবস্থা সংখ্যালঘুদের উপর ভয়ভীতি সহ যে কোনো প্রকার আক্রমণ হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে সংসদীয় দলের প্রার্থিতা বাতিল সহ আইনগত সকল প্রকার দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা সেল ধর্মীয় সংখ্যালঘুদের ভোটাধিকার নিশ্চিত করবে। তাদের নিরাপত্তার জন্য প্রতিটি জেলা এবং উপজেলায় বিশেষ মনিটরিং সেল তৈরি করতে হবে, যেখানে সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভিডিও পাঠানো যাবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে সহায়তা করবে। রাজনৈতিক অধিকার ধর্মীয় সংখ্যালঘুদের নিজস্ব রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠায় যারা বাধা প্রদান করবে তাদের তাৎক্ষণিক আইনে আওতা আনতে হবে। 5 পোলিং এজেন্টের নিরাপত্তা আলোচনাসূচি 6 প্রসঙ্গে ভোটের দিন সংখ্যালঘু সম্প্রদায় পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া বা ভয় দেখানো হয়। প্রস্তাব কোন কেন্দ্র থেকে এজেন্টের অনুপস্থিতিতে অভিযোগ পেলেই ভোট গ্রহণ স্থগিত করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এজেন্টের নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় ভোট গ্রহণ করতে হবে। 6 বিশেষ প্রস্তাব বিএনপির দাবি ভোটার তালিকা 300 সংসদীয় আসনের ভোটার তালিকা ডাটাবেজ সকল নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত করে দিতে হবে, যাতে তারা ভোটার সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকে। নির্বাচন অর্থই হচ্ছে ভোটার এবং রাজনৈতিক দলের সুসম্পর্ক, তাই ভোটার তালিকা সম্পর্কে রাজনৈতিক দলের স্বচ্ছ ধারণা থাকা অতীব জরুরি এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা মনে করি। ট্রাস্ট সংস্কার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বর্তমান কমিটিগুলো ভেঙে নতুন কমিটি গঠন করে ধর্মীয় গুরু কিংবা প্রশাসন দ্বারা পরিচালিত হতে হবে, যাতে করে ট্রাস্ট সমূহ কর্মকাণ্ড কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে ভূমিকা রাখতে না পারে। এবং আর একটা বিশেষ প্রস্তাব শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তি। গত 5 আগস্ট 2024 সালের পর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় চরম নিরাপত্তাহীনতা ভুগছিল। তখন শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বক্তব্যে তারা আশার আলো খুঁজে পেয়েছিল, কিন্তু পরবর্তীতে রাষ্ট্রীয় বিভিন্ন মায়ের পেছে তাকে মামলা দিয়ে বন্দী করে রাখা হয়েছে। সারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের দাবি অনতিবিলম্বে তার মুক্তি দিতে হবে। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি মনে করে এমন একজন সম্পূর্ণ নিরপরাধ ধর্মীয় ব্যক্তিত্বের মুক্তি রাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং নির্বাচন কমিশনের জন্য সংখ্যালঘুদের আস্থা অর্জন এটি একটি বিশেষ বার্তা বহন করবে। এটা আমার লিখিত প্রস্তাব। আমি আমার অন্যান্য যে প্রস্তাবগুলোর মধ্যে আমি মনে করি যে নিজ প্রতীকে যে নির্বাচনের কথা আরপিও সংশোধনের মধ্যে বলা হয়েছে, আমি মনে করি আমি মানে নতুন নিবন্ধ রাজনীতি হলেও আমি মনে করি একটা রাজনীতি করতে গেলে তার প্রতীক খুব গুরুত্বপূর্ণ। তার প্রতীকে যদি তাদের সৎ সাহস না থাকে তাহলে তার রাজনৈতিক দল করার কোনো অর্থই হয় না। তো যে যার প্রতীক সেই প্রতীকে নির্বাচন করার যে সৎ সাহস তাকে নিতে হবে। আমরা মনে করি আরপিও সংশোধন করে নিজ প্রতীকে যে নির্বাচনের ব্যবস্থা ইলেকশন কমিশন এবং বর্তমান করেছে, আমি সাধুবাদ জানাচ্ছি। এবং আরেকটা প্রস্তাব আমার সাথে আছে যে প্রার্থিতা বা যে বৈধ প্রার্থী করতে গেলে যে আমরা ট্যাক্স ফাইল দেখি, প্রতিটা প্রার্থীর পরিবারের ব্যাংক স্টেটমেন্ট, অর্থনৈতিক বছরের ব্যাংক স্টেটমেন্ট, পরিবারের পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট দেখা দরকার হবে। দেখে যদি আমি প্রার্থিতা বৈধতা করি তাহলে আমার মনে হয় এটা সঠিক হবে যে ট্যাক্স ফাইলের সাথে তার ব্যাংক স্টেটমেন্ট পরিবার নিজ প্রার্থীর এবং প্রার্থীর পরিবারের ব্যাংক স্টেটমেন্ট সঠিক আছে কিনা, এটা তো করলে আমার মনে হয় যে আমরা যেটা জানতে চাই বুঝতে চাই সেটাও অনেক সময় এর মধ্যে কালো টাকার যে রোধের কথা বলি এটা অনেক সময় সম্ভব হতে পারে। তা আমার সুনির্দিষ্ট প্রস্তাব। আরেকটা বিষয়টা হলো যে আমরা যে আমাদের যে প্রতীকটা আছে রকেট প্রতীক, সেটার ব্যাপারে আমরা বলি আমরা আগে সিটি দিয়েছি কিন্তু এখনো দেখছি কার্যকর হয়নি। প্রতীক অর্থে একটা দলের নির্দিষ্ট দলের আমরা ডিজাইনটা জমা দিয়েছি গত 5 মাসের মে মাসের দিকে, কিন্তু এখনো দেখছি যে ইলেকশন কমিশনে আমাদের সে প্রতীকটা আপলোড করা হয় নাই, অ্যাকসেপ্ট করা হয় নাই। আমি আপনারা যদি বলেন তাহলে আজও আমি আবার সেই সিটটা রিপিট করতে পারবো
প্রত্যেকটা প্রতীক যদি আমি মানুষকে আমার প্রতীকটা না দেখাতে পারি, চেনাইতে না পারি, তাহলে তো নির্বাচন করা খুব কঠিন হবে। সো আমার এটাই প্রস্তাব। আর আমি মনে করি যে ইলেকশন কমিশন বর্তমান যারা কমিশনে আছেন তাদের সঠিক মেরুদণ্ড, অনেকে বলে যে মেরুদণ্ডে আছে, এবং আগামী নির্বাচন সারা বাংলাদেশে কিন্তু আমি যে কথাটা আপনার বলার চেষ্টা করছি, বৃহৎ একটা রাজনৈতিক দল বা বিরাট সাপোর্ট কিন্তু এই নির্বাচন থেকে বাইরে আছে, এটা স্বীকার করতে হবে, অস্বীকার করার কারণ আমরা যারা এখানে 7টা দল এখন আজকে উপস্থিত হয়েছে, আলোচনা করছি, একটু বাদেই 2.5 থেকে আরো 6টা দল আসবে। আমরা মনে করি যে কয়টা দল এখানে আমরা এখন রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দল আছি, এই রাজনৈতিক দল অর্থে হচ্ছে আগামী নির্বাচন আপনারা আমাদের অথরিটি, নির্বাচন কমিশন অথরিটি, আর আমরা যারা রাজনৈতিক দল তারা হচ্ছে এখানকার রাজনীতি এবং ওই নির্বাচন কিভাবে চলবে সেটার কারিগর। সো আমরা মনে করি যে শিডিউল ঘোষণার পরে ঠিক নির্বাহী ক্ষমতা, আমরা জানার মতে নির্বাহী ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে চলে আসবে। আমরা দল থেকে, বিশেষ করে আমাদের দল থেকে আমরা চেষ্টা করব সার্বক্ষণিকভাবে আপনাদের সাথে যোগাযোগ রাখতে, কারণ যে নির্বাচন হতে যাচ্ছে বা মাঠের বাস্তবতা হলো কিন্তু আমি যে পক্ষে কথা বলার চেষ্টা করছি, আমি যেখানে মেন করার চেষ্টা করছি, তারা কিন্তু খুব ভালনারেবল সিচুয়েশন, এটা নিশ্চিতভাবে বলতে পারি। তারা কিন্তু কোনো একটা নির্দিষ্ট দলের ভোট ব্যাংক হিসেবেই ছিল, এটা কিন্তু স্বীকার করতে হবে। সেই তাদের আস্থায় আনাটা খুবই জরুরি, কারণ ভোটটা আমার হিসাব মতে 300 সিটের মধ্যে প্রতিটা সিটেই সর্বনিম্ন 20,000 ভোট ধর্মীয় সংখ্যালঘু আছে, সম্প্রদায় আছে। তো এটা একটা বিরাট বিষয়, এদের আস্থা অর্জন করা, তাদের ভয় ভীতি, তাদের না আমরা ভোট দিতে পারবো, এই যে দিতে পারা শব্দটাই, তা আমাদের রাজনৈতিক দল আপনাদের সহযোগিতা, আমরা রাজনৈতিক যারা দল এখন আছি তারাও চেষ্টা করব, এবং সবাই সাথে আমি বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে কোঅর্ডিনেশন করতে, যে এই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় ভীতি ছাড়া কিভাবে নির্বাচন কেন্দ্রে আনা যায়। আমি আমাদের দল থেকেও চেষ্টা করব যারা বড় দলগুলো আছে তাদের সাথে যোগাযোগ করতে। আশা করি নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো এখানে সহযোগিতা করবে। আমরা দলের পক্ষ থেকে এ ব্যাপারে আমরা পরবর্তীতে কথা বলবো। আমাদের কিছু অন্যান্য যে সমস্যাগুলো হলে আমরা সাথে সাথে জানাবো। সাথে সাথে মনিটরিং সেলের যে কথাটা বললাম এবং এই আইটি বিষয় যেগুলো, এটা আপনারা খেয়াল রাখবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা যেখানে কথা বলতে পেরেছি, আমাদের কথার আপনাদের আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি, আপনারা সেই ব্যাপারে যে আপনারা মূল ভূমিকা পালন করবেন আগামী 13 এটা শুভ সূচনা হবে, নিজ উদ্যোগে শুভ সূচনা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আগামী 13 জাতীয় সংসদ সঠিক, সুন্দর, নিরাপদ, ইনক্লুসিভ সবার অংশগ্রহণ হবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি মনে হয় যে আপনাদের আলোচ্যসূচি এবং যে আচরণবিধি যে আলোচনাগুলো অন্যরা করবে ওটাই, আর আমার কথা আমি বললাম, পরবর্তীতে যদি কোনো কিছু থাকে আমি প্রবর্তন করবো। সবাইকে ধন্যবাদ।